স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনি ও তার সহযোগী সহ 10 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে অভিযান চালিয়ে ধরা হয় তাদের। পরে অনুপ্রবেশ ও সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে 2টি মামলা করা হয়। এর মধ্যে জুনুনি সহ 6 জনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 2012 সালে মিয়ানমারের রাখাইনে সাম্প্রদায়িক দাঙ্গার পর 2013 সালে গঠিত হয় হারকাহ আল ইয়াকিন। পরে নাম দেয়া হয় রোহিঙ্গা স্যালভেশন আর্মি, যা আরসা নামে পরিচিত। আর আরসা গত মার্চে এক বিবৃতিতে একেবারে খোলাখুলি জানিয়েছে তারা মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের অধিকার রক্ষায় কাজ করছে এবং তাদের আত্মরক্ষামূলক হামলার মূল টার্গেট হচ্ছে মিয়ানমারের নিপীড়নকারী শাসক গোষ্ঠী। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে আরসা সদস্যদের আধুনিক গেরিলা প্রশিক্ষণ আছে এবং 2016 সাল থেকে সশস্ত্র গোষ্ঠীটির নেতৃত্ব দিচ্ছে আতাউল্লাহ আবু জুনুনি। গত রবি ও সোমবার র্যাবের পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয় জুনুনি সহ 10 জনকে। তাদের মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী থেকে ধরা হয় জুনুনি সহ 6 জনকে, আর ময়মনসিংহ সদর থানার নতুন বাজার গার্ডেন সিটি থেকে গ্রেপ্তার করা হয় 4 জনকে। এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে পাওয়া যায় না, তবে আছে কিনা এটা সংশ্লিষ্ট 1 নম্বর আসামি আতাউল্লাহর বিরুদ্ধে একাধিক মামলা আছে, এটা ওই আয়ু যাচাই বাছাই করতেছে। অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসবিরোধী আইনে সিদ্ধিরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে 2টি মামলা করেছে র্যাব। মঙ্গলবার আদালতে হাজির করে 20 দিন রিমান্ড চাইলে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। নম্বর আসামি আতাউল্লাহর বিরুদ্ধে হত্যা, খুন সহ অসংখ্য মামলার আসামি। তারা বাংলাদেশে প্রবেশ করছে অনুপ্রবেশকারী হিসেবে, তাদের কোনো ভিসা নাই, পাসপোর্ট নাই। কেন তারা বাংলাদেশে ঢুকলো অন্যায়ভাবে এবং কেন তাদের উদ্দেশ্য কি করবে তারা, এই সমস্ত যে অশুভ পরিকল্পনা, এইগুলো উদ্ঘাটনের জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। সেই জন্য বিজ্ঞ আদালত তাদেরকে প্রত্যেককে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে। অভিযানে আসামিদের কাছ থেকে 21 লাখের বেশি নগদ অর্থ, চাকুসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। মুঘল শাসক আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিকে ঘিরে মহারাষ্ট্রের নাগপুর শহরে ছড়িয়ে পড়েছে ভয়াবহ সহিংসতা। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের দিল্লি সফরের মধ্যেই ভারতে হিন্দু মুসলিম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যদিও একদিন আগে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ইস্যু টেনে ভারতীয় গণমাধ্যমে উদ্বেগ জানিয়েছিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি। সোমবার থেকে চলা এই সংঘর্ষে এখন পর্যন্ত পুলিশ সহ আহত হয়েছে অন্তত 33 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগপুরের বেশ কয়েকটি এলাকায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। সোমবার রাত থেকেই ভারতের মহারাষ্ট্রে নাগপুরে হিন্দু মুসলিম সংঘর্ষ চরম আকার ধারণ করেছে। মূলত একটি গুজবকে ঘিরে এ সংঘর্ষ চরম আকার ধারণ করে। এই পরিস্থিতির সূচনা হয় সম্ভাজিনগরকে কেন্দ্র করে, যেখানে আওরঙ্গজেবের সমাধিসৌধ রয়েছে। এই জেলার আগের নাম ছিল আওরঙ্গাবাদ, বর্তমান নাম ছত্রপতি শিবাজির জ্যেষ্ঠ পুত্র সম্ভাজির নামে সম্ভাজিনগর। এরপর থেকেই হিন্দুত্ববাদীরা আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি জানিয়ে আসছে। এরই জেরে কট্টর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সমর্থকরা সোমবার নাগপুরের মহল এলাকায় শিবাজি মহারাজের মূর্তির কাছে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। বিভিন্ন স্লোগান দিয়ে আওরঙ্গজেবের ছবি এবং প্রতীকী সমাধি আগুনে পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। এ সময় মুসলিম সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ পোড়ানোর গুজব ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 2 সম্প্রদায়ের মধ্যে চলে উত্তেজনা। এই হাঙ্গামায় আহত হয় পুলিশ সহ বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। এদিকে সোনাগপুর শহরের মোট 11টি থানা এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অর্ধশতাধিক। বর্তমানে এসব এলাকার পরিস্থিতি থমথমে। সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে কয়েকদিন আগে সমর্থনও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। যদিও সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্রের বিরোধী দল সহিংসতার জন্য রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে। নাহিদা রিন্থি,
ডিবিসি নিউজ ডেস্ক। গেল আগস্টে রাজনৈতিক পালাবদলের পর হিন্দুদের ওপর যে হামলা হয়েছে তা ধর্মীয় নয় বরং রাজনৈতিক, কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেছেন, ধর্ম, বর্ণ, জাতি বা পরিচয় যাই হোক না কেন সব নাগরিকের মানবাধিকার রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন সিনেটর গ্যারি পিটার্সের সাথে সাক্ষাতে এসব কথা বলেন তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে প্রচুর ভুল তথ্য ছড়িয়েছে। এই ভুল তথ্যের কিছু অংশ যুক্তরাষ্ট্রেও পৌঁছেছে, যা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এ সময় মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা জানান, আগামী নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। ঘণ্টাব্যাপী বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়। মার্কিন সিনেটর গ্যারি পিটার্স বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি মসৃণ গণতান্ত্রিক উত্তরণ প্রত্যাশা করছে। এদিকে কাতারের রাষ্ট্রদূত সেরেয়া আলী আল কাহাতানি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে কাতার সরকারের আগ্রহের কথাও জানান রাষ্ট্রদূত। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফত প্রতিষ্ঠা নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের বক্তব্যের কোনো তথ্য প্রমাণ নেই, এমনটা জানিয়ে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আর অর্থ উপদেষ্টা বলছেন, তুলসি গ্যাবার্ডের মন্তব্যে দুই দেশের সম্পর্ক কিংবা অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। Unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern. সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বড় উদ্বেগের জায়গা। আর ভারতের বার্তা সংস্থা ANI-কে তিনি বলেন, ইসলামী সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকেও প্রভাবিত করছে। এদিন রাতেই এর প্রতিবাদ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়। বিবৃতিতে বলা হয়, তুলসি গ্যাবার্ডের এমন মন্তব্যের পেছনে তথ্য প্রমাণ কিংবা সুনির্দিষ্ট অভিযোগ নেই। এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। মঙ্গলবার এ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও। এটা একটা সিরিয়াস স্টেটমেন্ট এবং সেটার ব্যাপারে সরকারের একটা রিঅ্যাকশন আছে, একদম পারফেক্ট, এবং এই রিঅ্যাকশন দুটো হতে পারে না, দেয়ার ইজ অনলি ওয়ান গভর্নমেন্ট। কিন্তু ফরেন অফিসার তো এই বিষয়ে একটা বক্তব্য থাকবে আলাদা করে, সরকার তো একটাই বক্তব্য। আর অর্থ উপদেষ্টা বলেন, তুলসি গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিংবা অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। তুলসি গ্যাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনি অনেক জানেন, সেটা বলছে, এটার মধ্যে আমাদের কোনো ইস্যু নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক কোনো প্রভাব পড়বে না। দেশ এখন ভালো আছে জানিয়ে তিনি বলেন, অর্থনীতি নিয়ে হতাশার কোনো কারণ নেই। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। টালবাহানা না করে বর্তমান সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভায় তিনি একথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির 16 বছরের আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার। কিন্তু ভোটের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করার কথা থাকলেও নানা অজুহাতে তা বিলম্বিত করা হচ্ছে। আওয়ামী দোসররা পালিয়ে গিয়েও ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ তার। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নতুন দল কিংবা কিংস পার্টি যারাই আসুক, এই মুহূর্তে দেশের দরকার নির্বাচন। ভোট বিলম্ব হলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠবে বলেও মনে করেন এই বিএনপি নেতা। রাজনীতি করি দলের আদর্শের জন্য, রাজনীতি করি বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করার জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি কারো কথায় কান না দিয়ে স্পষ্ট একটি নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন, তাহলে এইসব সংস্কার কিছু প্রয়োজন হবে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের দেয়া গণবিজ্ঞপ্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার বেঞ্চ এ রুল জারি করে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করে 10 মার্চ ওই গণবিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। এর বৈধতা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইম রিটটি করেন। এবং এমনকি 72-এর যে সংবিধান, এটা
একটা গণবিজ্ঞপ্তি এর মধ্যে প্রকাশ হয়েছিল গত 10ই মার্চ। এটাতে বিভিন্ন রাজনৈতিক দলকে পুরনো আইনে, ফ্যাসিবাদী আমলের আইনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে। সেই আইনে এই গণবিজ্ঞপ্তিটা কেন অবৈধ ঘোষণা হবে না এই মর্মে একটা রুল জারি হয়েছে আজকে। ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী পুরুষ সবাই, তবে এ সময় গৃহিণীদের থাকে কিছু ভিন্ন পরিকল্পনা। জামা কাপড়ের পাশাপাশি সংসারের নানা জিনিসপত্র স্থান পায় তাদের কেনাকাটায়। আপন ঘর সামলাতে অসামান্য অবদান রাখেন গৃহিণীরা। ঈদকে কেন্দ্র করেও তাদের থাকে নানা আয়োজন। জামা কাপড় প্রসাধনীর পাশাপাশি সংসারের দরকারি জিনিস কেনার জন্য ঈদের সময়কে বেছে নেন তারা। কারো পছন্দ বিলাসবহুল ডিনার সেট, কেউ বা কিনছেন ইলেকট্রনিক পণ্য। অ্যাজ এ হাউসওয়াইফ আমি তো সেই ক্ষেত্রে আমি প্রেফার করবো একটা হোয়াইট কালারের ভিতরে একটা ডিনার সেট চুজ করার জন্য। ঈদে কেনাকাটার পরও আমার একটা ফ্রিজ কিনব। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে ক্রোকোরাইজ পণ্যের চাহিদা থাকে কম। তবুও ঈদকে কেন্দ্র করে সংসারের প্রয়োজনীয় এসব জিনিস কেনাকাটা করতে আসেন গৃহিণীরা। ঈদে অনেক সময় হচ্ছে আপনার গেস্ট বাসায় আসে, আপ্যায়ন করতে অবশ্যই কাপ পিরিচ এগুলো দরকার পড়ে। সেক্ষেত্রে এগুলো এই আইটেমগুলো ঈদে যায়, তবে স্লো। আসলে গৃহিণীরা নেয় আপনার ফ্রাই প্যান, ডিনার সেট, গ্লাস, চামচ সেট, কাটলারিস, এগুলোই বেশি নেয় আর। মানজুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ভুয়া টুর্নামেন্টের কাগজ দেখিয়ে ও ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টার সময় 15 বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম মালয় মেইল। মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রোটেকশন এজেন্সির বরাতে মালয় মেইল তাদের প্রতিবেদনে জানিয়েছে 15 সদস্যের এ দলটি ক্রিকেটের জার্সি পরে বিমানবন্দরে উপস্থিত হয়। সেখানে তারা টুর্নামেন্ট আয়োজকদের একটি কাগজও দেখায়, যেটিতে বলা হয়েছে পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় গেছেন তারা। তবে বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পান এই কাগজটি ভুয়া। এতে বলা আছে 21 থেকে 23 মার্চ পর্যন্ত টুর্নামেন্টটি হবে, তবে ওই সময় কোনো ম্যাচই নেই। এছাড়া তারা যে স্পন্সরকে গ্যারান্টর হিসেবে দেখিয়েছে তিনিও এ বিষয়ে কিছু জানেন না। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে 30 দিন হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন আলাপের পর এই কথা জানিয়েছে ক্রেমলিন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাথে অবিলম্বে ইউক্রেনের শান্তি আলোচনা শুরু হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে রুশ প্রেসিডেন্টের হামলা বন্ধের সিদ্ধান্তে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। মার্কিন মসনদে অভিষেকের পর দ্বিতীয়বারের মতো ইউক্রেন সহ বেশ কিছু বিষয়ে রুশ প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার সকালে ফোন আলাপে যুক্ত হন দুই নেতা। 1.5 ঘণ্টার শীর্ষ ফোন আলাপে আলোচনা করেন গুরুত্বপূর্ণ এসব ইস্যুতে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।